সেন্টেন্সের উপরে। আজকে আমরা সেন্টেন্সের উপরে কিছু পরীক্ষা নেব। তোমরা সেন্টেন্স সম্পর্কে আমরা মৌলিক কিছু পরীক্ষা নেব আজকে, ঠিক আছে? তো যারা নতুন আছো তাদের নার্ভাস হওয়ার কিছু নেই। তোমরা অবশ্যই যেগুলো পারো না সেগুলো আমি অ্যান্সার লিখে দিলে তোমরা লিখে নিবে। আর যারা তোমরা ওল্ড স্টুডেন্ট আছো, যারা আগে ভর্তি হয়েছো, যারা ক্লাসগুলো পেয়েছো, তারা তো অনেক ভালো করবে, ঠিক আছে? সুতরাং আজকে আমাদের ক্লাস হবে সেন্টেন্সের উপর, আমরা রিভিশন ক্লাস নেব। আজকে আমরা সেন্টেন্সের উপরে রিভিশন ক্লাস নিব। সেন্টেন্স সম্পর্কে আমরা বেসিক অনেক কিছু আজকে জানার চেষ্টা করব। আমি আবার তোমাদের কাছে কনফার্ম হয়ে নিচ্ছি, সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও। সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও সবাই। আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ? ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাউন্ড শুনতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের। আমি নিয়ম করে দিচ্ছি, আমি তোমাদেরকে প্রশ্ন লিখে দিব, তোমরা খাতায় অ্যান্সার লিখবে, তারপর আমি অ্যান্সার বোর্ডে লিখে দিব, তোমরা অ্যান্সার মিলিয়ে নিবে, ঠিক আছে? মুখে মুখে কোনো পড়া ধরবো না। আমি বোর্ডে প্রশ্ন লিখবো, তারপরে তোমরা অ্যান্সার প্রশ্ন উঠে তোমরা অ্যান্সার খাতায় লিখবে, তারপরে তোমরা আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? শুরু করছি আমাদের আজকে এক্সক্লুসিভ ইংলিশ ক্লাস অন সেন্টেন্স। আমাদের এক্সারসাইজ অন সেন্টেন্স, বেঙ্গলি মিনিং এন্ড ইংলিশ মিনিং। বেঙ্গলি মিনিং, ইংলিশ মিনিং। তোমরা সেন্টেন্সের সবাই বাংলা অর্থ আর ইংরেজি অর্থ লেখো। সেন্টেন্সের বাংলা অর্থ লেখো আর ইংরেজি অর্থ লেখো। আমি এক্সারসাইজ অন দিয়ে লিখেছি সেন্টেন্স, বেঙ্গলি মিনিং, ইংলিশ মিনিং। আমি লিখেছি তোমার সেন্টেন্সের বেঙ্গলি মিনিং আর ইংলিশ মিনিং, ঠিক আছে? সবাই সেন্টেন্সের ইংলিশ মিনিং আর বাংলা মিনিং লিখে নাও। সবাই সেন্টেন্সের ইংলিশ মিনিং আর বাংলা মিনিং লিখে নাও, ঠিক আছে? সেন্টেন্সের ইংরেজি অর্থ আর বাংলা অর্থ যাদের লেখা শেষ ডান লিখে কমেন্ট করবে। তোমাদের যাদের লেখা শেষ হয়ে যাবে ডান লিখে কমেন্ট করবে, ঠিক আছে? আশা করি তোমাদের লেখা শেষ হয়ে গেছে। সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে বাক্য, আর ইংলিশ মিনিং হচ্ছে ফ্রেজ। সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে বাক্য আর ইংলিশ মিনিং হচ্ছে ফ্রেজ। যাদের দুইটা কারেক্ট তারা টু লিখে কমেন্ট করো। যাদের দুইটা কারেক্ট তারা টু লিখে কমেন্ট করো। সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে, বেঙ্গলি মিনিং হচ্ছে বাক্য আর ইংলিশ মিনিং হচ্ছে ফ্রেজ। এই দুইটা বিষয় তোমাদের জানা লাগবে। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য আর ইংরেজি অর্থ হচ্ছে তোমার ফ্রেজ, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কি সবাই লিখেছো? আশা করি হ্যাঁ। যারা ভুল করেছো তোমরা ঠিক করে লিখে নাও, যারা ভুল করেছো তোমরা ঠিক করে লিখে নাও। আমাদের এক্সারসাইজ 2, exercise 2, parts of sentence, parts
অফ সেন্টেন্স। তোমরা সবাই সেন্টেন্সের অংশগুলো লিখে নাও, সেন্টেন্সের অংশগুলো সবাই লিখে নাও, পার্টস অফ সেন্টেন্স। সবাই লিখেছো পার্টস অফ সেন্টেন্স? সবাই পার্টস অফ সেন্টেন্স গুলো লিখে নাও। একজনে একবারে বেশি কমেন্ট করবে না, একাধিকবার কেউ কমেন্ট করবে না, একজনে সর্বোচ্চ একবার কমেন্ট করবে, একাধিকবার কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? সেন্টেন্সের অংশ হচ্ছে তোমার সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট। সেন্টেন্সের অংশ হচ্ছে তোমার দুইটা, সাবজেক্ট আর প্রেডিকেট। যারা কারেক্ট করেছো তারা টু লিখে কমেন্ট করো। যারা কারেক্ট করেছো টু লিখে কমেন্ট করো। সেন্টেন্সের অংশ দুইটা, সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো মনে হয়। সেন্টেন্সের অংশ দুইটা, তোমরা সবাই লিখে নাও। সেন্টেন্সের অংশ দুইটা, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, সাবজেক্ট এন্ড প্রেডিকেট সেন্টেন্সের অংশ। আশা করি তোমাদের সবার কারেক্ট হয়েছে। এবার আমরা এক্সারসাইজ 3 এ যাচ্ছি। এক্সারসাইজ 3, exercise 3, soul of sentence. Soul of sentence, main element of sentence. Main element of sentence. সবাই লিখে নাও, সবাই সোল অফ সেন্টেন্স লিখে নাও আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স লিখে নাও। সোল অফ সেন্টেন্স কি সবাই লিখে নাও আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স কি সবাই লিখে নাও। সোল অফ সেন্টেন্স আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স সবাই লিখে নাও। এলিমেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান। এলিমেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান, উপাদান, ঠিক আছে? এলিমেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান। এলিমেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। তোমরা এখন এগুলো জিজ্ঞেস করছো কেন? এগুলো তো আগে শেখানো হয়েছে, এখন তুমি এগুলো জিজ্ঞেস করো কেন বলো তো দেখি? এগুলো তো আগে শেখানো হয়েছে, এখন জিজ্ঞেস করছো কেন? সোল অফ সেন্টেন্স হচ্ছে বার, সোল অফ সেন্টেন্স বার আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স হচ্ছে বার।
বাক্যের প্রাণ হলো ভার্ব। বাক্যের প্রধান উপাদান হলো ভার্ব। আমার মনে হয় তোমরা এখানে অনেকে ভুল করেছো, যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও। সোল মানে হচ্ছে তোমার প্রাণ, সোল মানে হচ্ছে প্রাণ, বাক্যের প্রাণ হলো ভার্ব, আর বাক্যের প্রধান উপাদান হলো ভার্ব। সোল অফ সেন্টেন্স হচ্ছে ভার্ব, আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স হচ্ছে ভার্ব। আমার মনে হয় তোমরা এখানে অনেকেই ভুল করেছো, সবাই সঠিক করে লিখে নাও। যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও, ঠিক আছে? যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও। বাক্যের প্রাণ হলো ভার্ব। সোল অফ সেন্টেন্স মানে বাক্যের প্রাণ ভার্ব, আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের প্রধান উপাদান ও ভার্ব। বাক্যের প্রাণ ও ভার্ব, বাক্যের প্রধান উপাদান ও ভার্ব। ঠিক আছে, সবাইকে লিখেছো তোমরা? আমার মনে হয় এই দুটো তথ্য তোমরা অনেকেই জানো না, তোমরা এগুলো লিখে নাও। এই দুটো তথ্য মানে তোমরা অনেকেই জানো না, সবাই লিখে নাও, ঠিক আছে? আমি হক সানি, তুমি এতক্ষণ ঘুমাইছো, এখন আমার সাথে দিতে বলো। দেওয়ার সাথে সাথে লিখে ফেলবা, সময় নষ্ট করবে না। তোমাদের সবাই লেখা হয়েছে? তোমাদেরকে শেখানো হয়েছে? এটা কিন্তু এই দুটো তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এই দুটো তথ্য খুবই গুরুত্বপূর্ণ। বাক্যের প্রাণ হলো ভার্ব, আর বাক্যের প্রধান উপাদান হলো ভার্ব। সোল অফ সেন্টেন্স মানে বাক্যের প্রাণ, আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স মানে বাক্যের প্রধান উপাদান। সোল অফ সেন্টেন্স মানে বাক্যের প্রাণ, আর মেইন এলিমেন্ট অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের প্রধান উপাদান। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের যাদের লিখে শেষ তারা ডান লিখে কমেন্ট করো, তারপর আমি পরবর্তী এক্সারসাইজে যাবো। তোমাদের যাদের লেখা শেষ তারা ডান লিখে কমেন্ট করো, তারপরে আমি পরবর্তী এক্সারসাইজে যাব। আমাদের এক্সারসাইজ 4। Exercise 4. How to make a proper sentence. Proper sentence. How to make a proper sentence? কিভাবে একটি সঠিক বাক্য বানানো যায়। একটা আদর্শ বাক্য বানানোর, একটা সঠিক বাক্য বানানোর কি কি উপাদানগুলো রয়েছে, ঠিক আছে? তোমরা এগুলো লিখে নাও। একটা আদর্শ বাক্য বানানোর জন্য কি কি জিনিস লাগে, ঠিক আছে? আমি এগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম, আজকে তো জাস্ট রিভিশন ক্লাস দিচ্ছি, এজন্য তোমাদেরকে বলছি হাউ টু মেক আ প্রপার সেন্টেন্স। কিভাবে একটি প্রপার সেন্টেন্স মেক করা যায়, সবাই লিখে নাও। হাউ টু মেক আ প্রপার সেন্টেন্স।
সবাই লিখে নাও, যাদের লেখা শেষ তারা ডান লিখে কমেন্ট করবে। হাউ টু মেক আ প্রপার সেন্টেন্স। হাউ টু মেক আ প্রপার সেন্টেন্স সবাই লিখে নাও। আশা করি তোমাদের সবাই লিখে হয়ে গেছে। A group of words, a group of words complete sense, complete, a group of words complete sense, proper word, proper word। একটা বাক্য তৈরি করার জন্য তোমাকে এই তিনটা বিষয় মাথায় রাখা লাগবে। A group of words complete, sorry, complete sense, complete sentence না, complete sense, complete sense আর proper word। একটা বাক্য তৈরি করার জন্য তোমাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা লাগবে। দেখি তাদের কারেক্ট তারা 3 লিখে কমেন্ট করো, যাদের কারেক্ট তারা 3 লিখে কমেন্ট করো। যাদের কারেক্ট তারা 3 লিখে কমেন্ট করো। মনে রাখবা বাক্য তৈরি করার জন্য 3টা জিনিস লাগে। আর গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দ লাগবে। এক শব্দ দিয়ে কখনো বাক্য হয় না। বাক্য তৈরি, আচ্ছা আগে তোমরা সবাই লিখে নাও, তখন আমি ব্যাখ্যা দিচ্ছি। আগে তোমরা সবাই লিখে নাও, আ গ্রুপ অফ ওয়ার্ডস কমপ্লিট সেন্স প্রপার অর্ডার। আ গ্রুপ অফ ওয়ার্ডস কমপ্লিট সেন্স প্রপার অর্ডার, সবাই লিখে নাও। তোমরা মনে রাখবা বাক্য তৈরি করার জন্য তোমাকে সেই বিষয় তোমাকে মাথায় রাখা লাগবে। এক নম্বর হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দের সমষ্টি। এক শব্দ দিয়ে কখনো বাক্য হয় না, এক শব্দ দিয়ে কখনো বাক্য হয় না, বাক্যের জন্য একাধিক শব্দ লাগে। এই জন্য বলছি গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক শব্দ লাগবে। 2 নম্বর হচ্ছে তোমার কমপ্লিট সেন্স, বাক্যটা তোমার বিবেক দিয়ে কাজ করা লাগবে। যদি আমি বলি দা কাউ লিভস ইন দা স্কাই, এটা বাক্য না। দা কাউ লিভস ইন দা স্কাই, গরু আকাশে বাস করে, এটা বাক্য হবে না, কারণ এটা আমাদের সেন্সে কাজ করে না, সেন্স দিয়ে ধরে না। গরু কি আকাশে বাস করে? কথা বলো না কেন? গরু কি আকাশে বাস করে? গরু আকাশে বাস করে না, এই জন্য এটা বাক্য হবে না। আবার প্রপার অর্ডার, ভালোভাবে সাজানো লাগবে। যদি আমরা বলি রাইস ইট আই, বাক্য হবে? বাক্য হবে না। রাইস ইট আই, এটা বাক্য হবে না। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আমার মনে হয় তোমরা বিষয়টা জানো না, আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? রাইস, the cow lives in the sky, rice, eat, I eat rice। একটু ভালো করে তোমরা খেয়াল করো সবাই।
একটু ভালো করে খেয়াল করো, আমি এখানে চারটা এক্সাম্পল লিখেছি। রাইস লিখেছি, দা কাউ লিভস ইন দ্য স্কাই লিখেছি, রাইস ইট আই লিখেছি, আর আই ইট রাইস লিখেছি। ঠিক আছে, প্রথম রাইস বাক্য হবে না। খেয়াল করো, রাইস বাক্য হবে না। রাইস বাক্য হবে না কেন? রাইসে একাধিক শব্দ নাই, শুধু অন শব্দ, একটা শব্দ, আর একটা শব্দ দিয়ে কখনো বাক্য হয় না, এই জন্য রাইস বাক্য হবে না। আর 2 নম্বরে আসলে ব্রাড নাও লিভস ইন দ্য স্কাই, এখানে বাক্য ঠিক আছে, কিন্তু এই বাক্য তোমার আমাদের বিবেকে কাজ করে না, বিবেক দিয়ে ধরে না, এটা অযৌক্তিক কথা, ইলজিক্যাল স্পিচ। ঠিক আছে, অযৌক্তিক কথা, এই জন্য এটাও বাক্য হবে না, কমপ্লিট সেন্স নয়। 3 নম্বর হচ্ছে রাইস ইট আই, এটাও বাক্য নয়, কেননা এখানে এটা এই বাক্য প্রপার অর্ডার, সঠিকভাবে সাজানো নেই। রাইস ইট আই এটা সঠিকভাবে সাজানো নাই, এই জন্য এটাও বাক্য হবে না। তারপর আসো আই ইট রাইস, এটা বাক্য হবে, এটা সঠিকভাবে সাজানো, কমপ্লিট সেন্স এবং অনেকগুলা শব্দ আছে, এর জন্য এটা বাক্য হবে। তোমরা কি আমার আলোচনা বুঝছো? আমি যে চারটা এক্সাম্পল বুঝালাম, তোমরা কি সবাই বুঝছো? যারা যারা বুঝছো ইয়েস থেকে কমেন্ট করো, আর যারা বুঝো নাই তারাও কমেন্ট করো, নো লিখে। খেয়াল করো, আমি আরেকবার বলছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। প্রথমে রাইস বাক্য হবে না, কারণ রাইসে গ্রুপ অফ ওয়ার্ডস নাই, আর বাক্য হওয়ার জন্য গ্রুপ অফ ওয়ার্ডস লাগে, অনেকগুলো শব্দ লাগে, এই জন্য তোমার কি রাইস বাক্য হবে না। তাহলে 2 নম্বর হচ্ছে দা কাউ লিভস ইন দ্য স্কাই, এটাও বাক্য হবে না। কেন বাক্য হবে না? এখানে এই বাক্যটা আমাদের যুক্তির সাথে যায় না, আমাদের বিবেকের সাথে যায় না। 3 নম্বর হচ্ছে রাইস ইট আই, এটাও বাক্য হবে না, কারণ এখানে শব্দগুলো সঠিকভাবে সাজানো নাই, প্রপার অর্ডার নাই, এজন্য বাক্য হবে না। বাক্য হবে শুধু 4 নম্বরটা। আশা করি তোমরা সবাই বুঝছো যে বাক্য তৈরি করার জন্য তোমাকে 3টা বিষয় মাথায় রাখা লাগবে। আর গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক শব্দের সমষ্টি, তারপর হচ্ছে তোমার কি কমপ্লিট সেন্স, বিবেকে কাজ করা লাগবে, বিবেক দিয়ে কাজ করা লাগবে। 3 নম্বর হচ্ছে তোমার প্রপার অর্ডার, সঠিকভাবে সাজানো, সঠিকভাবে সাজানো, একাধিক শব্দ, বিবেকে কাজ করে ওই জিনিসে বাক্য হবে, ওই জিনিসের বাইরে কোনো কিছু বাক্য হয় না। ঠিক আছে, তোমরা কি সবাই বুঝছো? আরেকবার তোমাদের থেকে আমি কমেন্ট চাচ্ছি, সবাই ইয়েস থেকে কমেন্ট করো যদি আমার আলোচনা তোমরা সবাই বুঝে থাকো। বুঝে থাকলে তোমরা একটু ইয়েস থেকে কমেন্ট করো। ধন্যবাদ, তোমরা অনেকেই বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস। এবার আমরা আমাদের পরবর্তী এক্সারসাইজে যাচ্ছি, আমরা আমাদের পরবর্তী এক্সারসাইজে যাচ্ছি। On exercise 5, exercise 5 is our definition of sentence. Definition of sentence. Definition of sentence মানে হচ্ছে বাক্যের সংজ্ঞা। তোমরা সবাই বাক্যের সংজ্ঞা লিখে ফেলো। Definition of sentence মানে হচ্ছে বাক্যের সংজ্ঞা, তোমরা সবাই বাক্যের সংজ্ঞা লিখে ফেলো। ডেফিনিশন অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের সংজ্ঞা। ঠিক আছে, তোমরা সবাই বাক্যের সংজ্ঞা লিখে ফেলো। সবাই লিখে ফেলো, যাদের লেখা শেষ হয়ে যাবে তোমরা ডান লিখে কমেন্ট করবে, যাদের লেখা শেষ হয়ে যাবে তারা ডান লিখে কমেন্ট করবে।
আশা করি তোমাদের অনেকেরই লেখা হয়ে গেছে। এবার আমি অ্যান্সার লিখে দিচ্ছি। A group of parts which makes a complete sense is called a sentence. আমি বাক্যের সংজ্ঞা লিখে দিয়েছি। A group of words which makes a complete sense is called a sentence. A group of words which makes a complete sense is called a sentence. যাদের কারেক্ট তারা ডান লিখে তারা ইয়েস তুমি কমেন্ট করো অথবা ওয়ান লিখে কমেন্ট করো। দেখি বাক্যের সংজ্ঞা তোমরা কারো কারো পারোনি দেখি। আমি কিন্তু তোমার বাক্যের সংজ্ঞা লিখে দিয়েছিলাম। হ্যাঁ, এর বাইরে কোনো সংজ্ঞা লিখতে হবে, এই সংজ্ঞা না লিখলেও হবে। তোমরা যদি এর বাইরে কোনো সংজ্ঞা লিখো তাহলে হবে। তোমাদের যে শীতে যে সংজ্ঞা দেওয়া আছে ওই সংজ্ঞা লিখলেও হবে, ঠিক আছে? শীতে যে সংজ্ঞা দেওয়া আছে তোমরা ওই সংজ্ঞা লিখলেও হবে, ঠিক আছে? A group of words which makes a complete sentence is called a sentence. তোমরা এই সংজ্ঞাটা সবাই ভালো করে মুখস্থ করে নিবে, ঠিক আছে? তোমাদের যাদের এই সংজ্ঞাটা মুখস্থ নেই তোমরা সবাই ভালো করে মুখস্থ করে নেবে। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। A group of words which makes a complete sentence is called a sentence. যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও, যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও। আমি আজকে যে পড়াগুলো তোমাদেরকে শেখাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই খাতায় থাকবে না মাথায় থাকবে, বলো তো দেখি? এই পড়াগুলো কি খাতায় রাখবে না মাথায় রাখবে? কমেন্ট করছো না কেন? অবশ্যই তোমরা প্রথমেই লিখে নিবে খাতায়, তারপরে রাখবে মাথায়। আর মাথায় কিন্তু তোমার অ্যান্টিভাইরাস দিয়ে নিবে যাতে ভাইরাসে পড়াগুলো খেয়ে না ফেলে, ঠিক আছে? মাথায় অ্যান্টিভাইরাস দিয়ে নিবে যাতে পড়াগুলো মাথায় রাখার পরে যেন মাথা থেকে ভাইরাস খেয়ে না ফেলে। অ্যান্টিভাইরাস দেওয়ার অর্থ হচ্ছে তোমার মনোযোগ দিয়ে পড়া, মন দিয়ে পড়া, সময় নিয়ে পড়া, ভালোবাসার সাথে পড়া, যাতে পড়াগুলো কখনো না ভুলো। তুমি পড়লা ভুলে গেলা, সেই পড়ার কোনো লাভ নেই, সেই পড়ায় কোনো লাভ হইলো না, ঠিক আছে? সুতরাং তোমাকে মাথায় অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। প্রথমে রাখবে খাতায়, তারপর হচ্ছে মাথায়। কবিতা আছে না তোমার, পুঁথিগত বিদ্যার পর হস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। আমি এই কথাটাকে এইভাবে বলবো, পুঁথিগত খাতাগত বিদ্যা আর পর হস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। খাতাগত বিদ্যা, যে বিদ্যা তোমার খাতায় থাকে মাথায় থাকে না, যে বিদ্যা তোমার খাতায় থাকে, যে বিদ্যা তোমার মাথায় থাকে না, সেই বিদ্যা তোমার প্রয়োজনে কাজে লাগে না। যে বিদ্যা তোমাদের খাতায় থাকে মাথায় থাকে না, সেই বিদ্যা প্রয়োজনে কাজে লাগে না। এই জন্য বিদ্যাকে রাখা যাবে না খাতায়, রাখতে হবে মাথায়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এক্সারসাইজ 6। এক্সারসাইজ 6 এ চলে যাচ্ছি। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। A group of words which makes a complete sentence is called a sentence. এই সংজ্ঞাটা অনেক রকম, মনে হয় যেমন আকাশের মনে ভিন্ন সংখ্যা লিখে দিয়েছে ওনারটাও হবে, সমস্যা নাই। তোমরা যে কোনো জায়গা থেকে সংজ্ঞা পড়লেই হবে, কোনো সমস্যা নাই। বাট আমি এভাবে লিখে দিয়েছি, a group of words which makes a complete sentence is called a sentence. এবার আমাদের এক্সারসাইজ, আলোর জন্য ভালো করে বোর্ড দেখা যাবে। আপনি এতক্ষণ পরে বললেন কেন? আপনি এতক্ষণ ঘুমাইছেন? এতক্ষণ পরে বললা কেন? এতক্ষণ ঘুমাইছো কেন? আগে তোমার পানিশমেন্ট দেওয়া উচিত। এতক্ষণ ঘুমায় এখন বলে স্যার আর আলোর জন্য বোর্ড দেখা যাবে। এতক্ষণ কি করছে? এতক্ষণ বলো না কেন? নাম্বার ওয়ান বেয়াদব। Exercise 6.
সাবজেক্ট। তোমরা জানো ইংরেজি গ্রামারের 12টা সাবজেক্ট রয়েছে, সে 12টা সাবজেক্ট সবাই লিখে নাও। ইংরেজি গ্রামারের 12টা সাবজেক্ট রয়েছে, সে 12টা সাবজেক্ট তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে? ইংরেজি গ্রামারে যে 12টা সাবজেক্ট রয়েছে, সে 12টা সাবজেক্ট তোমরা সবাই লিখে নাও। ইংরেজি গ্রামারের যে 12টা সাবজেক্ট আছে, সে 12টা সাবজেক্ট সবাই লিখে নাও। আমি কিন্তু ক্লাসে শিখিয়েছিলাম there are 12 subjects in English grammar. There are 12 subjects in English grammar. সবাই লিখেছো তোমরা? যাদের লেখা শেষ হয়ে যাবে ডান লিখে কমেন্ট করবে। যাদের লেখা শেষ হয়ে যাবে ডান লিখে কমেন্ট করবে। I, we, you, he, she, they, it, name, double name, singular, plural. ইংরেজি গ্রামারের সাবজেক্ট হয়েছে 12টা। I, we, you, he, she, they, name, double name, singular, plural। সবাই লিখে নাও দেখি। যাদের যাদের হয়েছে তারা 12 লিখে কমেন্ট করো। এই 12টা সাবজেক্ট যাদের হয়েছে তারা 12 লিখে কমেন্ট করো। ইংরেজি গ্রামারের সাবজেক্ট হচ্ছে 12টা, এই 12টা সাবজেক্ট যাদের হয়েছে তারা 12 লিখে কমেন্ট করো। এগুলো পুরো মুখস্থ করে নিবা। I, we, you, he, she, they, name, double name, singular, plural। আর তোমরা যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও। তোমরা যারা ভুল করেছো লিখে নাও। ইংরেজি গ্রামারের সাবজেক্ট 12টা। I, we, you, he, she, they, name, double name, singular, plural। যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও। এগুলো একেবারে ভালো করে মুখস্থ রাখবে, একেবারে তোমার ঠোঁটে লাগা থাকবে এগুলা, ঠিক আছে? ইংরেজি গ্রামারের সাবজেক্ট 12টা, সবাই দ্রুত লিখে নাও। যারা ভুল করেছো ঠিক করে লিখে নাও। I, we, you, he, she, they, it, name, double name, singular, plural। তোমাদের সবার কি লেখা হয়েছে? তোমাদের সবার কি লেখা হয়েছে? যাদের লেখা শেষ তারা ডান লিখে কমেন্ট করো। যাদের লেখা শেষ তারা ডান লিখে কমেন্ট করো।
তোমরা মনে হয় অনেকে নতুন আছো, যারা আজকে আমার প্রথম ক্লাস পাচ্ছ, অনেকে আমার নাম জানো না। আমি আমার নাম বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ নোমান। তোমরা পুরানটা অবশ্যই আমার নাম জানো। তোমরা যারা নতুন, আমি তো সকাল শিফটে ক্লাস নিই না, সকাল শিফটে তো ইংরেজি ক্লাস নেই সাইদুজ্জামান আকাশ স্যার। সকাল শিফটে ইংরেজি ক্লাস নেই সাইদুজ্জামান আকাশ স্যার, আর বিকাল শিফটে ক্লাস নেই আমি মোহাম্মদ নোমান। তো আমি আমার নামটা আবার সবার জন্য বলছি, যারা নতুন তাদের জানা দরকার আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ নোমান, তোমাদের ইংলিশ টিচার। মোহাম্মদ নোমান, তোমাদের ইংলিশ টিচার। তোমাদের সবার কি লেখা হয়েছে? তোমাদের সবার কি লেখা হয়েছে? না, আমি সকালে ক্লাস নেই না, আজকে সাইদুজ্জামান স্যার ক্লাস নেবে না, উনি ছুটিতে আছে, এই জন্য আজকে আমি ক্লাস নিচ্ছি। আমি সকাল শিফটে ক্লাস নেই না, সকাল শিফটে ক্লাস নেবে সাইদুজ্জামান স্যার, আর বিকাল শিফটে ক্লাস নেই আমি। আজকে সাইদুজ্জামান স্যার ছুটিতে আছে, এই জন্য সাইদুজ্জামান স্যারের প্রক্সি ক্লাস নিচ্ছি আমি। ঠিক আছে, সকাল শিফটে সাইদুজ্জামান স্যারই ক্লাস নেবে। আশা করি তোমাদের সবার লেখা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আমাদের পরবর্তী স্টেপে যাচ্ছি। আমাদের এক্সারসাইজ 7। এবার সবার লিখে দিল কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। Exercise 7, kinds of sentence according to meaning. According to meaning, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। তোমরা সবাই অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদগুলো লিখে নাও। কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদগুলো সবাই লিখে নাও। কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদগুলো সবাই লিখে নাও। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদগুলো সবাই লিখে নাও। কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। ওদের যাদের লেখা শেষ, ডান লিখে কমেন্ট করো। এটা 2 মিনিট শেষ। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের লেখা শেষ হয়ে গেছে, আর আমার ক্লাসের বেশি সময় নাই, 2 মিনিট বাকি আছে। আজকে আমি আরো কিছু আলোচনা করার আসলে সুযোগ ছিল, আজকে আমরা এই পর্যন্ত। আগামী ক্লাসে যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। ইনশাল্লাহ আজকে আমি এই সেন্টেন্সের যে অ্যাকর্ডিং টু মিনিং 5 প্রকার, এগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। assertive, interrogative, imperative, optative, exclamatory। assertive, interrogative, imperative, optative, exclamatory,
যাদের কারেক্ট তারা 5 লিখে কমেন্ট করো। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। মাই বিলভড স্টুডেন্টস, আজকে আমার ইংরেজি ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা সবাই আবার কবে দেখা হয় তোমাদের সাথে জানি না, কোনো সকাল শিফটে ক্লাস নেই না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর তোমাদের জন্য ছোট্ট একটা উপদেশ আশা করি সবাই রাখবে। উপদেশ হচ্ছে মা বাবার কথা মেনে চলো। মা বাবার কথা মেনে চলো। প্রথমে মা বাবার কথা মেনে চলো, তারপরে শিক্ষকের কথা মেনে চলো। ইনশাআল্লাহ তুমি সফল হবে। জীবনে আর কিছু লাগবে না, পড়াশোনা করা লাগবে না, শুধু মা বাবা যা বলে ওইটা মানলেই তুমি জীবনে সফল হবে। জীবনে দুইটা কাজ ভালোভাবে করবে, তুমি সফল হবে। 1 নম্বর হচ্ছে মা বাবার কথা মেনে চলবে, 2 নম্বরে শিক্ষকের কথা মেনে চলবে। তারপর এই 2 জিনিস মানলে তোমার জীবনে সফল হওয়ার পথে আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দুই জিনিস যদি মানতে পারো, 2 জিনিস, তুমি জীবনে সফল হতে আর কোনো বাধা নাই। মা বাবার কথা মেনে চলা, শিক্ষকের কথা মেনে চলা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার আপনি থাকবেন আমাদের সাথে এগুলো কারণ তোমার একটা সমস্যা কি? স্যার দেখুন সময় ক্লাস দেবেন, দেখুন সময় ক্লাস দেবেন। আমি আছে অনলাইনে অনেক কাজ দেখুন সময় ক্লাস দেবেন। বারো কোন স্যার বাচ্চারা কেমন আছে সবাই? ওয়ালাইকুম আসসালাম, সাফাতুল জান্নাত। ভালো আছো আশা করি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুয়াজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সুবর্ণ, ঠিক আছে, কাফির, ওয়ালাইকুম আসসালাম। এখন হচ্ছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? ও তোমাদেরকে তো অনুচ্ছেদ পড়েছিলাম না? আমার তো বিকালের বেঁচে, তো আমরা তো হচ্ছে গত ক্লাসে আমরা ভাব সম্প্রসারণ শেষ করে দিয়েছিলাম। আর যেহেতু অনুচ্ছেদ পড়িয়েছি, এখন অনুচ্ছেদটা কয়েকজনের কাছ থেকে নিব, দেন হচ্ছে আমরা ভাব সম্প্রসারণে চলে দিব। ঠিক আছে, মাহির লাবিব খান, আর ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি। মেন কথা হচ্ছে এখন হচ্ছে আমি তোমাদেরকে আনমিউট করব, তোমরা হচ্ছে কেউ একসাথে কথা বলবা না। আমি হচ্ছে গত ক্লাসের পড়াটা আমি একটু নিব। স্যার আজ থেকে কি আপনি ক্লাস নেবেন? না, আজ থেকে আমি ক্লাস নিব না। আমি আমার হচ্ছে বিকালের বেঁচে ক্লাস, আমার হচ্ছে বিকালের ব্যাচটা হচ্ছে আমার ব্যাচ। এখন সকালের ব্যাচটা হচ্ছে সুমন স্যার নেয়। সুমন স্যার একটু বাইরে আছে, মানে হচ্ছে ব্যস্ত আছে, এই জন্য আমি দিচ্ছি। আজকে নিব, পরে আর হয়তো বা নাও নিতে পারে। আদিবা, তুমি ভাব শাসন পড়েছো, তোমরা তো বিকালের বেঁচে। এখন হচ্ছে সকালের বেঁচে যেটা অনুচ্ছেদ পড়েছিলাম, অনুচ্ছেদটা নিব। আজকে হচ্ছে ভাব সম্প্রসারণটা পড়িয়ে দিব, এইটুকু শুধু। ঠিক আছে, এখন হচ্ছে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের অনুচ্ছেদটা আমি হচ্ছে পড়া নেব। সবার কাছ থেকে হচ্ছে আমি এখন আনমিউট করছি, যাকে জিজ্ঞেস করবো সেই অ্যান্সার দেবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আর কারো সালাম দিতে হবে না, তোমাদের সালাম আসসালামু আলাইকুম স্যার। ভাব সম্প্রসারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ওয়েট করো। ফারদিন ভাইয়া বলো, অনুচ্ছেদটা বলো। স্যার আমার বই নাই। এখন বই পাওনি?
স্যার কোরআন নিচ্ছেন? স্যার আমি শুধু বাংলা বই পাইনি। শুভ ক্যামেরা অন করো। স্যার আপনি কি ছবি আঁকা পড়াচ্ছেন? তোমরা কি কেউ চারুপাঠ বই পাইছো? তাইলে বাংলা বই আর লাগবে না। পাইছো তো? আমি পাইছি। তাফিক রহমান রায়ান 131 ইবি 131 ক্যামেরা অন করো। স্যার আপনি কি ছবি আঁকা অনুচ্ছেদ পড়াচ্ছেন? ছবি আঁকা অনুচ্ছেদ আমি গত ক্লাসে পড়িয়েছি, আজকে পড়া নিব। চরিত্র মানব জীবনে হুলাহুব, তোমার আসল নাম কি? স্যার মেক্সিকান ভাষায় লেখা রাখছে, এর অর্থ হইলো হ্যালো। আর কত স্টাইল করবা? বাংলা ভাষায় বলতে পারো না ভালোভাবে, আবার আসছে মেক্সিকান ভাষা। ঠিক আছে, এখন হচ্ছে এখন বলো আরজা রাইতা জামান, তুমি হচ্ছে অনুচ্ছেদটা বলো। Yes sir, can you hear me? অনুচ্ছেদ বলো, অনুচ্ছেদ। ছবি আঁকা। ওকে স্যার। ছবি আঁকা স্যার আমি ছবি আঁকা তোমাকে জিজ্ঞেস করে নাই আরজা রাইতা জামান। স্যার আমি তো বলছি মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে তার শিল্পময় প্রকাশই হলো ছবি আঁকা। কে কখন ছবি এঁকেছে তা বলা মুশকিল, তবে 1979 সালে 1979 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। যে কোনো মানুষই ছবি আঁকে, এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে, তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে, এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে। আরাফাত শেখ বল, আরাফাত শেখ। আমার কাছে তো বই নেই। তোমার বই নেই না? আমি বলি আমি পারবো। আচ্ছা শুনো, স্যার কথা শোনা যায় না। কথা শোনা না গেলে তোমার হচ্ছে মোবাইলের সমস্যা, তোমার নেটের সমস্যা। আচ্ছা তারপরে হচ্ছে আফরিন খান। আফরিন খান বলো। স্যার আমি বলি, আমি আফরিন খানকে জিজ্ঞেস করলাম। ছবি আঁকা মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যে ভাবনা খেলা করে তার শিল্পময় প্রকাশী ছবি আঁকা। কখন কোথায় মানুষ ছবি আঁকা শুরু করেছিল তা জানা যায়নি, তবে মানুষের আঁকা সর্বপ্রথম ছবির কথা জানা যায়। আচ্ছা ঠিক আছে, থামো, হয়েছে, ভালো হচ্ছিল। তারপরে হয়েছে আরনাব আব্দুল্লাহ ইফাজ, চার চোখ। মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেই সব ভাবনায় শিল্পময় হলো ছবি আঁকা। ছবি আঁকা মানুষ ছবি যখন ছবি আঁকা তাকে তার বলা খুবই মুশকিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ইয়া বলো, কোথায় গেল? ঠিক আছে, তারপরে সাফাতুন জান্নাত বলো। এই সাফাতুন জান্নাত পারো না? হয়নি পড়া তোমার বাসায়? আর আমার ফুপির নাম শামসুন নাহার। আমি তোমার ফুপির নাম জিজ্ঞাসা করছি। তাই মনে হয়। কি বলে? আমি স্যার ও সবসময় যে দুষ্টুমি করে। আপনি তো অনেক ভদ্র, আমি যতদূর জানি। মেন কথা হচ্ছে ওকে তুমি ফেব্রুয়ারিতে এমএসসি তে আসতে দাও, যখন সরাসরি ক্লাস হবে তখন বোঝা যাবে যে দুষ্টুমি। স্যার জুমে যে কত কিছু শুনতে হয়। ওরা তুই বলবো ভাই, আর যদি কেউ ভুয়া জিনিসে বিশ্বাস করবেন না। আমি বাসায় দুষ্ট হলেও আমি বাইরে কোনো একটু দুষ্টামি করি না। না, এটা তোমার আচরণ হচ্ছে। আয়েশা বলো, আয়েশা 22 বলবো আমি বলবো।
হ্যাঁ আয়েশা 22 কে? এটা আমি? স্যার আমি বলবো হ্যাঁ তুমি বলবা। ছবি আঁকা মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যে ভাবনা খেলা করে সেটা শিল্পময় প্রকাশই হলো ছবি আঁকা। ছবি আঁকা মানুষ কে কখন কবে প্রথম ছবি এঁকেছিল তা জানা যায়নি, তবে ছবি আঁকা কিন্তু মানুষের আঁকা ছবির সন্ধান মেলে 1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের ছবি আঁকার সন্ধান মিলে। তারপরে হলো যে ছবি হয়েছে মাহির লাবিব খান বলো। মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের এই ভাবনাকে শিল্পময় ভাবে প্রকাশ করাই ছবি আঁকা। কখন মানুষ প্রথম ছবি এঁকেছিল তা বলা মুশকিল। আচ্ছা ঠিক আছে, হয়েছে সাইমুল ইসলাম তারপর থেকে বলো, কে কখন ছবি আঁকে তা জানা মুশকিল, তারপরে থেকে তুমি বলো। হ্যাঁ, তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানা যায় 1879 সাল খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির সন্ধান মেলে। মানুষ জীবনে একবার হলে এঁকেছে, কোন মানুষ ছবি আঁকা ছাড়া নেই, যে কোনো ছবি হতে পারে। মুয়াজ তারপর থেকে বলো। ও জায়গা থেকে শেষ করছে, হ্যাঁ ও জায়গা থেকে শেষ করছে, সেখান থেকে তুমি বলো। 1879 খ্রিস্টাব্দে স্পেনের আলতামিরা নামক এক গুহায় প্রথম ছবি আঁকার সন্ধান মেলে। যে কোনো মানুষই ছবি আঁকে, এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে, তা কোনো পশু, পাখি, আম, জাম, কাঁঠাল, পেঁপে, এর কোন না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আচ্ছা থামো, আর বলতে হবে না। মাইশা জামান বুশরা, তারপর থেকে তুমি বলো। স্যার আমি? হ্যাঁ। আচ্ছা, আঁকতে আঁকতে মানুষের ছবি আঁকাটা নেশা হয়ে যায়। তখন মানুষ ছবি আঁকা ছাড়া আর কিছু ভাবতে পারে না। তখন পৃথিবীর অনেকে বিখ্যাত হয়েছে শুধু ছবি এঁকে। স্যার আমি বলি। ঠিক আছে, কাফি বলো, কাফি রুল 28। কাফি প্রথমতে বলো। এই মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশই হলো ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল, তবে মানুষের আঁকা সবচেয়ে পুরানো ছবির কথা জানা যায় 1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় মানুষের আঁকা ছবি। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, হয়েছে। তারপরে আয়েশা আক্তার বলো। স্যার আমি? হ্যাঁ তুমি। আয়েশা আক্তার, আর কেউ নেই। মানুষ ভাবতে ভালোবাসে, স্পেনের আলতামিরা নামক স্যার আমি বলবো। স্পেনের আলতামিরা 1879 খ্রিস্টাব্দে স্পেনের আলতামিরা গুহায় মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবি মানুষের সবচেয়ে পুরনো আঁকা ছবির সন্ধান পাওয়া যায়। তারপর হলো হ্যাঁ, যে কোনো মানুষই ছবি আঁকে, মানুষ থামো। আমি বলবো স্যার। ইয়া বলো, আমি বলবো। নিশাত তাবাসসুম। নাই স্যার, বইতে পালাইছে, লেফট দিছে। আচ্ছা ঠিক আছে, কে বলছো যে আমি বলবো, সে বলো। জি স্যার। বলো। হ্যালো স্যার বলছে আমি বলবো, আর মুখ কথা নাই। স্যার আমি বলি। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার আমি বলি। আচ্ছা স্যার, মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবে শিল্পময় প্রকাশী ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল, তবে মানুষের আঁকা সবচেয়ে পুরানো ছবির কথা জানা যায়
1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। তারপর হচ্ছে যে কোনো মানুষই ছবি আঁকে এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে কোনো পশু পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে, এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। তারপর ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছেন ছবি এঁকে। স্যার আমি বলবো স্যার, আমার নেটে একটু সমস্যা। এত জোরে বলছে যে আমি বলি স্যার, আমি বলতে চাইছিলাম স্যার নেটের সমস্যা হয়েছে। আজকে হচ্ছে আমাদের এখানে অনেক মুরগির চোর আছে যারা ক্যামেরা বন্ধ করে রাখছে, বুঝতে পারছো? আর আমি আগে বলছি স্যার আমার ক্যামেরা ফাটা। হ্যাঁ, তোমার ক্যামেরা ফাটালে তোমাকে বলি নাই। যাদের ক্যামেরা থাকার পর হচ্ছে এরকম বন্ধ করে রাখে, এগুলো হচ্ছে মুরগি চোর, এক একটা মুরগি চোর। স্যার ওর ক্যামেরা ফাটা না, কয়েকদিন আগেও ক্যামেরা অন করছিল স্যার। আরে কয়েকদিন আগে on করছিলাম, পরে তারপরে আমার নেট নাই। সামিউল ইসলাম রুল। আচ্ছা, এই নাইমুর রহমান মুরগি, তুমি হচ্ছে ইয়া করো না কেন, ক্যামেরা অন করো না কেন? আজব ব্যাপার। মানে এগুলো হচ্ছে সব, মানে যারা ক্যামেরা বন্ধ করে রাখে তারা হচ্ছে সবচেয়ে বড় ফাঁকিবাজ, বুঝছো? এইগুলা ক্যামেরা বন্ধ করে গেমস খেলে লিখে বা বিভিন্ন অনেক কিছু হয়। আর পড়াশোনা স্যার আমি বলি, আর নিব না স্যার আমি বলি না, আছে না নিব না। এখনো সামনে হচ্ছে এখন বাক্স অনুসরণ করবো। পেজ নাম্বার তোমরা হচ্ছে পেজ নাম্বার 76 নম্বর পেজ খোলো। 76 নম্বর পেজ খোলো। গতকাল বিকালে ক্লাস করছো, আজকে এখানে কেমন কেউ কি আসো এখানে? কেন তুমি সকালে বিকালে দুইটা ক্লাস করো কেন? স্যার আমার তো সমস্যা হচ্ছে স্যার, আমার নেট সমস্যা। স্যার বইতে স্যার আমার 77 নম্বর পেজ, 77-এ পড়ছে 78, স্যার 76-ই নাই, পাচ্ছি না স্যার। না পাইলে তুমি প্রধানমন্ত্রী শীটে আছে, শীটে দেখো আছে। তাসকিনুর রহমান গান গায়। আসলে বাক সম্প্রসারণ আসলে কি জিনিস? প্রথমে আসো, প্রতিটি ভাষারই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে। কথা হচ্ছে পৃথিবীর সব ভাষার মধ্যে এমন কিছু কবি সাহিত্যিকদের লাইনের উদ্ধৃতি থাকে যেখানে কি একটা জীবনের সত্যতা হচ্ছে তোমার লুকায়িত থাকে। যেমন হচ্ছে আমি যদি বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই একটা কথার মধ্যে অনেক অনেক জীবন সত্য লুকিয়ে আছে, অনেক বাস্তবতা লুকিয়ে আছে। এরপর হচ্ছে আমি এখন বললাম চকচক। নিহিত মানে কি? নিহিত মানে আছে। চকচক করিলে কি শোনা হয় না? তারপরে হচ্ছে কোন সাইডটা হবে না। এখানে আরেকটা জিনিস আমি বলি, কেউ যদি অন্যকে ডিস্টার্ব করো সে জীবনে সফলতা লাভ করতে পারবে না। তার ও আপনাকে জিজ্ঞেস করছে কত পেজে? 76 নম্বর পেজ আমি প্রথমে বলেছি। ভাব সম্প্রসারণ খুললে দেখবে 1 নম্বর ভাব সম্প্রসারণ। আচ্ছা, এই ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে সহজভাবে বুঝে দেওয়াকে বলে ভাব সম্প্রসারণ। তাহলে হচ্ছে ভাব সম্প্রসারণ কাকে বলে? একটি ভাব সম্প্রসারণ কাকে বলে? এখন আসলে ভাব সম্প্রসারণ কাকে বলে? ভাব সম্প্রসারণ বলে হচ্ছে একটি গভীর ভাবকে সহজ সরল ভাবে বুঝে যাওয়াকে, সহজ সরল ভাবে উপলব্ধি লিখাকে ভাব সম্প্রসারণ বলে।
একটি গভীর ভাবকে সহজ সরল ভাবে উপস্থাপন করাকে ভাব সম্প্রসারণ বলে। বুঝতে পারছো? হ্যাঁ মুন্তাসির, এমএসসি সুজা বসো। তাহলে ভাব সম্প্রসারণ কাকে বলে? একটি গভীর ভাবকে সহজ সরল ভাবে উপস্থাপন করার নামে হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ হচ্ছে একটা বাক্যকে বড় করে। ভাব সম্প্রসারণ কাকে বড় করে? একটা বাক্যকে টেনে টেনে কি বড় করে? আসলে টেনে টেনে বড় করে না, কখনো টেনে টেনে বড় করে না। ভাব সম্প্রসারণটাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে করতে কি আস্তে আস্তে বড় হয়। তাহলে হচ্ছে ভাব সম্প্রসারণ কাজ হচ্ছে এটা বড় হওয়া। বুঝতে পারছি? একটা লাইন থাকবে, এই লাইনটাকে কি টেনে টেনে বড় করতে হবে। যেমন হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, বা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো তোমার এই হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ। এখন হচ্ছে ভাব সম্প্রসারণ কি কি থাকে দেখো। ভাব সম্প্রসারণ এইটার সময় কি করতে হবে? ভাব সম্প্রসারণের যুক্তি, দৃষ্টান্ত, প্রাসঙ্গিক উদ্ধৃতি দিয়ে মূল ভাব পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। ভাব সম্প্রসারণ লেখার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, উদ্ধৃত অংশটি মনোযোগ দিয়ে বারবার পরে এর মূল ভাব উদ্ধার করতে হবে। লেখার উদ্ধৃত অংশটির মধ্যে এমন কিছু শব্দ থাকে যার অর্থ বুঝতে পারলে মূল ভাব সহজে বোঝা যায়। তাই প্রত্যেক শব্দের অর্থ খুঁজে বের করতে হবে। ভাব সম্প্রসারণের মধ্যে যে লাইনটা থাকবে, এই লাইনের প্রতিটি শব্দের অর্থ, প্রতিটা বাক্য মানে বাক্যটা ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পারলে তুমি ভালোভাবে লিখতে পারবা। 2 নাম্বার, মূল ভাব সহজ সরল ভাষায় বর্ণনা করতে। ভাব সম্প্রসারণকে কি কঠিন ভাষায় বর্ণনা করলে হবে না। ভাব সম্প্রসারণকে সহজ সরল ভাষায় লিখতে হবে, মানে যে ভাষাটা মানুষ সহজে বুঝতে পারে এমন ভাষা দিয়ে লিখতে হবে। মূল ভাব স্পষ্ট করার জন্য উদাহরণ, উদ্ধৃতি ইত্যাদি দেওয়া যাবে। মূল ভাবটা লেখার জন্য তুমি যে কোনো ব্যক্তির উদাহরণ দিতে পারো, যেমন স্বশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই ক্ষেত্রে তুমি হচ্ছে রবীন্দ্রনাথের উদাহরণ দিতে পারো, কাজী নজরুলের উদাহরণ দিতে পারো, সমস্যা নাই। তারপর আসো ভাব সম্প্রসারণের আয়তন প্রবন্ধের মতো বড় বা সারাংশের মতো ছোট হবে না। ভাব সম্প্রসারণ কি একবারে প্রবন্ধের মতো বড় হবে না, আবার কি সারাংশের মতো ছোট হবে না। রায়হান মাহির 1 to 4, রায়হান মাহির 1 to 4 বাইরের দিকে কি? এখন আসো আমরা করবো চরিত্র মানব জীবনের অঙ্গন সম্পদ। চরিত্র হচ্ছে মানব জীবনের অঙ্গন সম্পদ। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। আচ্ছা, আমরা এখন সরাসরি ভাব সম্প্রসারণে চলে যাচ্ছি। মানব জীবনের চরিত্রের মুকুট স্বরূপ। মানব জীবনের চরিত্রটা কি স্বরূপ? মুকুট স্বরূপ। মুকুট হচ্ছে কি মানুষের মাথায় থাকে, ঠিক চরিত্রটা মুকুটের মতো সমান। চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। একজন চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। তোমাদের মধ্যে যারা চরিত্রবান আছে তোমাদেরকে সবাইকে শ্রদ্ধা করে। এখানে মনে করো হচ্ছে আবিরে মনে করো হচ্ছে এখন চরিত্রবান লোক, তাইলে কি আবিরের অনেকগুলা বন্ধু থাকবে, বান্ধব, ও মনে করো ওর বাবার পকেট থেকে টাকা চুরি করে না, ভালো। আর এইগুলা কি এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, সবসময় বাবা মার কথা শুনে, তাইলে কি সে হচ্ছে একজন ভালো লোক, সদা সত্য কথা বলে। তো হচ্ছে এরকম যারা সদা সত্য কথা বলে, যারা ভালো কাজ করে, যারা বাবার পকেট থেকে টাকা চুরি করে, মায়ের ব্যক্তি টাকা চুরি করে না, তারা হচ্ছে কি তাদের চরিত্রগুলো হচ্ছে ভালো। আর যারা এইসব কাজ করে তাদের চরিত্র হচ্ছে খারাপ। এখন হচ্ছে তোমাদের মধ্যে কে কে আছে যে হচ্ছে বাবার পকেট থেকে টাকা চুরি করো? হাত তোলো। কে? রায়হান মাহির করো? নাকি এইগুলা করা যাবে না। তাহলে হচ্ছে চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। মেন কথা হচ্ছে সমাজের মধ্যে ক্লাসের মধ্যে যারা চরিত্রবান এসব লোকদেরকে সবাই শ্রদ্ধা করে। সবাই হচ্ছে এসব লোকদের শ্রদ্ধা করে। মাহির লাবিব খান কথা বলো কেন? মাহির লাবিব খান বের করে দেবো তোমার ক্লাস থেকে, কথা বলছো কেন? রিমুভ করে দেবো?
চরিত্রহীনকে সকলে ঘৃণা করে। মেন কথা হচ্ছে যারা চরিত্রহীন, যাদের হচ্ছে চরিত্র নাই, তাদেরকে সকলে ঘৃণা করে। মেন কথা হচ্ছে যারা সবসময় মিথ্যা কথা বলে, তারপর হচ্ছে অসৎ কাজ করে, বাবা মায়ের কথা শুনে না, ভাই বোনের কথা শুনে না, তারা হচ্ছে কি অচরিত্রবান, মানে তাদের হচ্ছে চরিত্র নষ্ট হয়ে গেছে। এইসব লোককে কি সবাই ঘৃণা করে। চরিত্রহীন ব্যক্তি মানুষ হিসেবে কোনো মূল্য নেই। চরিত্রহীন ব্যক্তির কি মানুষ হিসেবে কোনো মূল্য নেই। ধরো হচ্ছে তুমি মনে করো যে হচ্ছে আজকে তুমি হচ্ছে তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করলা, এরপরের দিন থেকে কিন্তু তোমার হচ্ছে কেউ তোমাকে পছন্দ করবে না। একদিন যদি ধরা পড়ো, তারপরে দেখে আর তোমার কেউ বিশ্বাস করবে না, তোমাকে সবাই ঘৃণা চোখে দেখবে। আগে যেরকম আদর করতে, পরে কিন্তু তোমাকে সেরকম আদর করবে না, কারণ তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে। তাই হচ্ছে চরিত্রহীন মানুষকে কি সবাই হচ্ছে ঘৃণা করে। আচ্ছা, চারিত্রিক গুণাবলীর মধ্য দিয়ে মানুষের জীবন মহিমা প্রকাশ পায়। মানে এক কথা যেটা তোমার চরিত্রের মাধ্যমে, তোমার চাল চলন, আচার ব্যবহারের মাধ্যমে কি তোমার জীবনের মহিমা ফুটে ওঠে। মহিমা মানে আসল মহত্ব, তোমার যে গুণগুলা কি ফুটে ওঠে এই চরিত্রের মাধ্যমে। চরিত্রবান ব্যক্তি কতগুলো গুণের অধিকারী হন। আর এখন আসো আমরা কে চরিত্রবান কে অসৎ, আমরা তাকে চিনবো কিভাবে, বুঝবো কিভাবে, এর একটা মাপকাঠি এখানে দিয়েছে। যেমন চরিত্রবান ব্যক্তি কতগুলো গুণের অধিকারী হন। যেমন তিনি সৎ হন, তিনি কি সবসময় সৎ পথে থাকেন, সৎ কথা বলেন, সবসময় সৎ থাকেন। বিনয়ী হন, মানে খুবই নম্র এবং ভদ্র হন। চরিত্রবান ব্যক্তিরা খুবই নম্র এবং ভদ্র হয়। তারপর আসো যে উদার, নম্র, ভদ্র, রুচিশীল, ন্যায়পরায়ণ। তারা হচ্ছে উদার হয়, নম্র হয়, ভদ্র হয়, রুচিশীল হয়। রুচিশীল বলতে কি বোঝাচ্ছে জানো? তোর হচ্ছে অনেক ছেলেদের হচ্ছে দেখা যায় যে চুলের মধ্যে রং করে রাখে, চুল এমনি কাটে, তারপর কানের মধ্যে দুল করে, তারপরে এখানে ঠোঁটের এখানে হচ্ছে কি এসব কি জিনিস লাগায়। তো এইগুলা তো রুচিশীলতার মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে অরুচিশীল, কুরুচিশীল। তো এরকম যদি কারো থাকে, সেও কি চরিত্রবান ব্যক্তি না। যে চুলের কালার করে, চুল বিভিন্ন স্টাইল করে রাখে, এই পাশে দাগ দেয়, এই পাশে কাটে, এরকম যারা করে তারাও অচরিত্রবান লোক, তারা চরিত্রবান লোক নয়। আচ্ছা, তারপর আসো আচ্ছা তাসের মাঝে 40 তুমি মুখে রুমের মধ্যে মাস্ক পরে আছো কেন? আনমিউট করছি, যদি কেউ কথা বলো খবর আছে। আচ্ছা, তারপর আসো। স্যার ওই যে বুয়ার জন্য, স্যার বাসে বুয়া আসে তো এজন্য। আচ্ছা, ঠিক আছে। তার যে মাস্ক পরে আছে তার বাসায় মনে করো না ঘুরে। আচ্ছা, তুমি তাসিক তারপর আসো। স্যার ভাব সম্প্রসারণ কি 3 প্যারায় হয়? ভাব সম্প্রসারণ 3 প্যারায় হয়, 3 প্যারায় লিখতে হবে। মানে 3 প্যারা প্রথমটা হচ্ছে একদম মূল ভাবটা সংক্ষিপ্ত করে লিখতে হবে। স্যার আমরা যখন সম্প্রসারণ দাঁড়াও, আমি শেষ করে পরে কোশ্চেন থাকলে দেব। সত্যবাদী নির্ল, মানে সে তার কি সত্যবাদী হওয়া লাগবে। আজকে নুরুর রহমানের প্রতি মিথ্যাবাদী হলে হবে না। আপনার নামটা কি জানি? আমার নামটা তো বলা লাগবে। স্যার মঈনুদ্দিন, স্যার মঈনুদ্দিন। হ্যাঁ হ্যাঁ স্যার এত বড় অপমান। হ্যাঁ, তোমাকে এত বড় অপমান না তুমি। স্যার তার মানে তো সাকিব খান অরুচিশীল, ও কানে ভুল পড়ে। হ্যাঁ, এই জন্য তো এটা অরুচিশীল। আর সাকিব খানের ছবি কি কেউ দেখেন না? দেখো আদি যুগ মার্কা, আদি মার্কা বাংলা ছবি, আদি যুগ মার্কা বাংলা ছবি। স্যার আমার কেন তো হিজড়া লাগে। এই এক্সট্রা কথা বলা যাবে না। নির্লোভ, পরোপকারী ইত্যাদি গুণে চরিত্রবান ব্যক্তিকে মহত্ব দান করে। মেন কথা হচ্ছে কি, তাসকিনুর রহমানের মতো হচ্ছে তোমার নির্লোভ হতে হবে, পরোপকারী হতে হবে। পরোপকারী কি জিনিস, নির্লোভ কি জিনিস? এখন মনে করো হচ্ছে দিগন্তের হচ্ছে তাসকিনুর রহমানের একটা সুন্দর একটা কলম দেখছে, তো তার হচ্ছে এটা লোভ হয়ে গেছে না আমার এই কলমটা লাগবে, সে হচ্ছে তাকে না জানে কলমটা নিয়ে গেছে। এরকম হলে হবে না।
এরকম হলে কি তুমি হবা লোভী মানুষ। আর যদি মনে করো যে তাসকিনুর রহমান তার বন্ধুর হচ্ছে দিগন্তর একটা কলম পছন্দ হয়েছে, তো তাসকিনুর রহমান হচ্ছে তার কলমটা দিয়ে দিছে, এর নাম হচ্ছে উদারতা। আর হচ্ছে পরোপকারী, পরোপকারী মানে হচ্ছে তো মনে করো হচ্ছে আজকে হচ্ছে দিগন্ত রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে একটা লোক খুব সমস্যায় পড়ে আছে, তো দিগন্ত হচ্ছে তাকে পথ দেখাই দিল বা হচ্ছে তাকে 5টা টাকা দিয়ে সাহায্য করলো, এর নাম হচ্ছে পরোপকারী। তো এইসব গুণগুলা যাদের থাকবে তারা হচ্ছে কি চরিত্রবান। বুঝতে পারছো? তারপরে আসো, ইত্যাদি কোনো চরিত্রবান ব্যক্তি মতদান করে। এইসব গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে পশু অদম বলে বিবেচিত হবে। যদি এই গুণগুলো মানুষের মধ্যে না থাকে, হ্যাঁ পশুর চেয়েও অদম বা পশুরও অদম, একই, সমস্যা নাই। তো এইসব গুণগুলো যাদের মধ্যে না থাকবে তারা কি পশুর চেয়ে অদম হয়ে যাবে। কথা বলো না? কি শুধু 3 প্যারায় লিখলেই হবে? হ্যাঁ 3 প্যারায় লিখলে হবে, 10 প্যারায় লিখতে হবে। মানে এটা কিরকম আসবে মানে বুঝলাম না, কি লেখা আসবে? সে বাপ সম্প্রসারণ করো, আসবে বাপ সম্প্রসারণ করো, চরিত্র মানুষ জীবনের অমূল্য সম্পদ। এই শুধু এই লাইনটা থাকবে, তুমি বাকিটা লিখতে হবে। বুঝতে পারছো? স্যার বইয়ে যেরকম ভাব সম্প্রসারণ লেখার আগে ভাব সম্প্রসারণ লেখা আছে, পরীক্ষা থেকে এটা লিখে নিতে হবে। শব্দ করে কে? জিসানুর রহমান। জিসানুর রহমান শব্দ করবে না? স্যার আমার এখানে শব্দ না স্যার, আরেকজন জিসান প্রত্যেক ক্লাসে ডিস্টার্ব করে। এই জিসান জি স্যার আওয়াজ আসে খালি। আচ্ছা এরপর আসো। স্যার ভাব সম্প্রসারণের মাঝখানের প্যারাটা নির্দিষ্ট কোনো লাইন আছে? না না, নির্দিষ্ট কোনো লাইন নাই, কিন্তু এটা তোমার হচ্ছে তোমার সারমর্ম বড় হবে। আর বই যে কয়টা আছে এই কয়টা পড়লে হবে নাকি? এখন তোমার এই কয়টা পড়লেই হবে। এগুলো কি মুখস্থ করতে হয়? হ্যাঁ এইগুলো হচ্ছে তুমি বুঝে বুঝে লিখতে পারলে ভালো, আর যদি না পারো বুঝে বুঝে লিখতে বুঝতে করে নেবা, এইটা কয়েকবার পড়লে তুমি বুঝতে পারবা। বুঝছো? বুঝতে পারছো? জি তাহলে লাইনে লিখবো ক্যামেরা অন করো। তারপর নিশাদ দাবাসো, আকরামুল হক মাদ্রা। স্যার স্যার আমার একটা কথা ছিল। স্যার করেছি কি আমরা অন করেছি। আচ্ছা ঠিক আছে। হিরো না জিরো, হিরো নাম রাখছো কেন? তোমার আসল নাম নেই? তুমি কি হিরো হোন্ডা? সঠিক নাম লিখবা এখানে। স্যার যে আপনি যে এটা যে আমাদের ধরলেন যে অনুচ্ছেদ রচনা, স্যার এইগুলো কি মুখস্থ কি আসবে স্যার? মুখস্থ কি আসবে না, ওইগুলো প্রথম থেকে আসবে। এই অনুচ্ছেদ আসবে, অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় এই জন্য এই অনুচ্ছেদটা মুখস্থ করে ফেলছে, ভালো হয়েছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে এই ভাব সম্প্রসারণটা তোমার বুঝতে হবে, বুঝে সেটা দেখতে হবে। আর যদি এটার মধ্যে এটাই না, তুমি তোমার মতো করে লিখলেও কি হবে, কিন্তু প্রাসঙ্গিক দেখেন স্যার জিসানুর রহমান মাইকটা কোথায়? এই জুনায়েদুল ইসলাম ফারাবি দেয়, তুমি আমার দোষ দাও কেন? তাহলে যারা চরিত্রহীন তারা কি পশুর চেয়ে অদম? তারপর আসো, চরিত্রবান ব্যক্তি তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণ আবিষ্কার করে তারপর প্রশ্ন করো। চারিত্রিক বৈশিষ্ট্যের গুণ সমাজে ও জীবনে শ্রদ্ধা অর্জন সমর্থিত হয়। মানে যারা চরিত্রবান, যাদের চরিত্র ভালো তারা কি সমাজে, পরিবারে, স্কুলে সব জায়গায় তারা হচ্ছে আদরিত হন, মানে সমর্থিত হন, সবাই তাকে পছন্দ করে। অন্যদিকে চরিত্রবান ব্যক্তিকে কেউ ভালোবাসার দৃষ্টিতে দেখে না, কিন্তু বরং ঘৃণার দৃষ্টিতে দেখে। অন্যদিকে যে যারা চরিত্রহীন, যারা কথা দিয়ে কথা রাখে না, মিথ্যা কথা বলে, বাবার পকেট মারে, এইসব লোকের কেউ পছন্দ করে না। তারপরে আসো, চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়া মোহ লোভ লালসা। স্যার জাগতিক মানে কি? জাগতিক মানে এই পৃথিবী। চরিত্রবান ব্যক্তি কি এই পৃথিবীর যত লোভ লালসা থেকে তারা দূরে থাকে, দূরে থেকে মানুষের মধ্যে কি তারা শ্রদ্ধা এবং সম্মান পায়। মানুষদেরকে অফুরন্ত মানে যে শ্রদ্ধার শেষ নাই, যে সম্মানের শেষ নাই, মানে অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। অর্থ, বিত্ত, গাড়ি বাড়ি প্রভৃতির চেয়ে
চরিত্র অনেক বড় সম্পদ, আর এই মর্যাদা অর্থমূল্য নয়। এখানে একজন খালি চেয়ার রেখে গেছে, চেয়ার রোল 15। কি চেয়ার রোল 15? মেবি নামটা এম দিয়ে শুরু। আরেকটা চেয়ার ফাঁকা, নাম মাশরিফ। এই কথা বলে না। চারিত্রিক গুণাবলীর মধ্য দিয়ে মানুষের জীবনের মহিমা প্রকাশ পায়। চরিত্রবান ব্যক্তি কতগুলো এখানে না, শেষ অর্থ, বিত্ত, গাড়ি বাড়ি প্রভৃতির চেয়ে চরিত্র অনেক বড় সম্পদ। মেন কথা হচ্ছে তোমার অর্থ চলে গেলে আবার অর্থ আসবে, তোমার গাড়ি নষ্ট হয়ে গেলে আরেকটা গাড়ি তুমি কিনতে পারবা, বাট তোমার চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এই চরিত্র আর কখনোই কি ফিরে আসবে না, কেউ তোমাকে বিশ্বাস করবে না। তুমি যদি একবার মানুষের কাছে অবিশ্বাসী হিসেবে পরিচিতি লাভ করো তাহলে কি কেউ পরবর্তীতে তোমাকে কেউ বিশ্বাস করবে না। তাই চরিত্র হচ্ছে মানুষের জীবনের এক অমূল্য সম্পদ, তাই চরিত্রকে কখনো নষ্ট করা যাবে না। চরিত্রের প্রতি মানুষের যত্নবান হওয়া উচিত, নিজের চরিত্রকে নিজে ভালো রাখতে হবে এবং তাহলে সবাই তোমাকে সম্মান করবে, বড়রা তোমাকে স্নেহ করবে, ছোটরা তোমাকে কি সম্মান করবে যদি তুমি চরিত্রবান হও। মুনতাসিরের মতো এরকম নড়াচড়া করলে হবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্লাস করতে হবে, বুঝতে পারছো? আর হচ্ছে এখানে অনেকে হচ্ছে ক্যামেরা বন্ধ করে রাখো, এইগুলো হচ্ছে অচরিত্রবান, মানে চরিত্রহীন, কারণ এরা লজ্জায় মানুষের মুখ দেখাতে পারে না। বুঝতে পারছো? না স্যার, গরু চোর স্যার। আরে স্যার গরু চোর, যারা গরু চুরি করে এই হলা হোক ঠিকঠাক নিজের নাম দাও। স্যার কম কই স্যার, স্যার ক্যামেরা অফ করলে স্যার সমস্যা নাকি স্যার? হ্যাঁ তারপর আসো। আর হলা হোক নিজের নাম। আর হচ্ছে আর এই মর্যাদা অর্থমূল্য নয়, মানবিক ও নৈতিক পবিত্রতার মানদণ্ডে বিচার করতে হবে। এই সবগুলাকে নৈতিক অর্থমূল্যে চরিত্রকে বিচার করা যাবে না। তোমার অনেক টাকা পয়সা আছে, ধরো আজকে তোমার একটা ল্যাম্বরগিনি গাড়ি আছে বা একটা বিশাল টাকার অট্টালিকার আশপাশে আছে, হ্যাঁ রোলস রয়েলস তুমি যাই বলো না কেন, তোমার সবকিছু থাকুক, কিন্তু তোমার যদি চরিত্র ভালো না থাকে তাহলে তুমি কি এই রোলস রয়েল, ফেরারি, ল্যাম্বরগিনি দিয়ে চৈরা বা অট্টালিকা থাকে কিচ্ছু লাভ নেই, মানুষ তোমাকে ধিক্কার দিবে। তাহলে হচ্ছে আমাদেরকে যত কিছু থাকুক, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, হ্যাঁ তুমি যদি শহরের ঘরেও থাকো, তুমি ঘরেও থাকো, তারপর যদি তোমার চরিত্র ভালো থাকে তাহলে সবাই তোমাকে শ্রদ্ধা করবে। ভিক্ষুকেরও যদি স্যার চরিত্র ভালো হয় তাও সবচেয়ে ভালো, সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। জাগতিক মানে কি? জাগতিক মানে এই পৃথিবী, দুনিয়াবি। স্যার মানদণ্ড মানে কি? মানদণ্ড মানে হচ্ছে দাঁড়িপাল্লা। সকলের উচিত চরিত্রবান হওয়ার সাধনা করা, তাই কি সকলের উচিত চরিত্রবান হওয়ার সাধনা করা। উচ্চ আরাফাত শেখ, আগে হচ্ছে নিজের চরিত্রবান হতে হবে। স্যার সাধনা করা মানে সাধনা করা মানে হচ্ছে তপস্যা করা, বুঝছো? তাইলে সমাজনীতি মানে সমাদৃত মানে সবাই যাকে আদর করে, সবাই যাকে আদর করে, শ্রদ্ধা করে, এরা হচ্ছে সমাদৃত। আচ্ছা এই হচ্ছে আজকে এই পড়াটা। এখন বলো তোমরা কে কোথায় বুঝো না, কার কি কোশ্চেন আছে একজন করে বলো। এটা স্যার কত লাইনে লিখবো স্যার? তোমার কোনো নির্দিষ্ট লাইন নাই, তোমার বাক্স মিশ্রণটা ফুটে তুলতে যতক্ষণ লাগে, কিন্তু এটা প্রবন্ধ হবে না। ধরেন এক লাইন দেওয়া থাকবে, এই লাইনে একটু বড় করে লিখতে হবে, এটাই ভাবসাটা। একটা লাইন থাকবে, এইটার বড় করে এটার মূল ভাব লিখতে হবে। যেমন ধরো স্যার এটার মূল ভাব লেখাটাই কি ভাব সম্প্রসারণ? এটা হচ্ছে বিস্তারিত লিখতে হবে, একটা লাইন থাকবে, এটার বিস্তারিত লিখতে হবে। পরীক্ষায় কি বানায় আসবে? জীবনের অমূল্য সম্পদ।
চরিত্র ভালো জীবনে অমূল্য চকচক সম্পদ। করলেই শোনা হয় না স্যার, অনেক এটার রকম মূল থাকতে ভাবটা পারে কি স্যার, স্যার? এগুলার চকচক করলে মানে হচ্ছে চকচক করলে শোনা হয় না, এটার বাহ্যিক দিক থেকে তুমি উপরে ভালো পোশাক পরছো বা তুমি সুন্দর করে সেজে গুজে আছো, কিন্তু তোমার ভিতর যদি ভালো না হয় তাহলে কি তুমি ভালো না। যেমন হচ্ছে ধরো এই যে দস্তা যেটা আছে, মেয়েরা যেটা কানে দুল টুল পরে, এগুলো অনেকগুলো আছে না, দস্তা আছে না, এগুলো কিন্তু চকচক করে স্বর্ণের মতো। আসলে কি এগুলো স্বর্ণ? এগুলো কখনো স্বর্ণ না স্যার। তাহলে হচ্ছে তুমি বাহ্যিক দিক দিয়ে যতই ভালো সাজো না কেন, কিন্তু তোমার ভিতরগত দিক থেকে ভালো না হয় তাহলে কি তুমি কখনোই ভালো না। বুঝতে পারছো? এটা হচ্ছে ওই দিক। জি স্যার, বুঝতে পারছি। এটা কোথায় আছে? বই থেকে দিবে নাকি? চকচক করলে শোনা হয় না। স্যার নিয়ে যাওয়ার স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পেরেছি। পরীক্ষায় কি ভাগ সম্প্রসারণ বই থেকে দিবে নাকি বইয়ের বাইরে স্যার থেকে দিবে? SW কি? SWC এই বাক সংশোধনটা বাসায় পড়বা, পড়ে লিখে তোমার বাবা মাকে দেখাবো। স্যার কোনটা পড়বো? এই যে চরিত্র মানুষ জীবনের অমূল্য সম্পদ। ওকে প্রথমটা। এটা সর্বোচ্চ কত লাইন লিখলে ভালো? স্যার কালকে আপনি আসবেন স্যার? আজকে দেখি কে কত লাইন লিখতে পারো। মাসিক খাদম স্যার কয়টা লাইন লিখতে হবে? সম্প্রসারণের নির্দিষ্ট কোনো লাইন না, এটা হচ্ছে সারমর্মের চেয়ে বড় হবে আর হচ্ছে প্রবন্ধের চেয়ে ছোট হবে, এটুকু মনে রাখবেন। কেন স্যার মানে মাঝামাঝি কত লাইন? বুঝি নাই, অনেক শব্দ হইতেছে। কত লাইনের নির্দিষ্ট নিয়ম নাই বাক সম্প্রসারণে। আমরা কি চাইলে রচনা 3 প্যারায় করতে পারবো? হ্যাঁ এটা 3 পারাই করতে হবে। স্যার আরেকটা কথা আছে, এই যে জায়গায় বলছে না ওই কথা, এই যে মানুষের পশুর সাথে তুলনা করেছে, পশুর সাথে কেন তুলনা করেছে? এই যে পশুর অধম, পশুর কাছে অধম বোঝানো হয়েছে না স্যার? পশুর কাছে একটা পশু হিংস্র কুকুর আছে না, কুকুর মাংস আছে না হিংস্র, যার চরিত্র নাই। একটা পশু যেমন চরিত্র সে যা ইচ্ছে তা করতে পারে, ঠিক তেমনি ভাবে একটা মানুষের যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য বলছে যার চরিত্র নাই সে হচ্ছে পশুর চেয়েও অধম। বুঝতে পারছো? যার চরিত্র নাই সে পশু আছে না, পশু যারা পশুর চেয়ে অধম, 4 পায়ের গরুর চেয়ে অধম। স্যার উদ্ধৃত অংশ কি? উদ্ধৃত অংশ কি? উদ্ধৃত অংশ যে অংশটা বলা হয়েছে, যেমন হচ্ছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, এটা হচ্ছে উদ্ধৃত অংশ। আদিরা কলম খায়। স্বাগতিক স্যার সেখানে স্যার মেইন স্যার প্যারাটার মধ্যে স্যার কত লাইন লিখতে হবে স্যার, এটা একটু ধারণা দিবেন? আরে কমপক্ষে 10-12 লাইন লিখতে হবে, 10-12 লাইন লিখতে হবে মেইন প্যারাটায়। স্যার নোট খায় না, কলম চাবায়। কয়টা পর্যন্ত থাকবে? আমার অনেক শখ বিজ্ঞানী হবে। স্যার খিদে লাগছে তাই। স্যার ব্রেক কয়টা থেকে স্টার্ট হবে? স্যার আসসালামু আলাইকুম। মাস্টার তুমি না কেন মেসেজে? আমারও তোমার মতো ক্ষুধা লাগছে, সেজন্য কলম না চাবাই সরাসরি রুটি চাবানো শুরু করছি। তুমি তো আমার তো দাও না। না আমার কাছে মোবাইল থাকে না, আমার মায়ের কাছে মোবাইল থাকে, আরে আমার কাছে থাকে ল্যাপটপ। আমি কলম খাই। বুঝছো? সেজন্য আর আইফোন 6 আমার কাছে থাকে না। না তোমার ফোন নাম্বারটা কি একটু বলো তো? আছে ও আরাফাত শেখ। এই বাচ্চারা তোমাদের ব্রেক আছে, হ্যাঁ 10 মিনিটের ব্রেক নিও। জি স্যার। মান্না তোমার ফোন নাম্বারটা কি? ফোন নাম্বার হ্যাঁ একটু দাও তো। আর তোমার 017 এইটা একটু 05 I am Google, ask me anything. 05 লিখছো? কার নাম্বার দিচ্ছে? এগুলো নাম্বার আদান প্রদান করতে
আচ্ছা আচ্ছা এই যে ফারাবি তোমার মেসেঞ্জার আইডি তো আমি লিখে দিতেছি। লামিয়া নাম্বারটা দাও, আমি মেসেঞ্জার দিব। লামিয়া হ্যাঁ বলো। 01 কালকে আমি অর্ধেকটা দিছি, আজকে অর্ধেকটা দিয়ে দেবো মানে, ঠিক আছে? হ্যাঁ 017 তারপর ঠিক আছে 05 দাও। হ্যাঁ 056 দিয়ে দাও। হ্যাঁ বলো। 16 72 017 নাই, মোবাইল আম্মুর কাছে থাকে কোচিনের সময়। 017 পরে দিও। হোমওয়ার্ক করেছো সবাই? স্যার করেছি। আচ্ছা আজকে আমরা নতুন পার্ট শুরু করব। আসসালামু আলাইকুম। যারা হোমওয়ার্ক করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি হোমওয়ার্ক করেছি। থ্যাংক ইউ। স্যার না আজকের লেসন প্ল্যান আছে কত? পার্ট 7 এবং 8, তাই না? জি স্যার। হয়তো স্যার হয়নি। 6 তো হয়নি, তাই না? তাহলে স্যার হয়নি স্যার আজকে স্যার লেকচার শিটে ওইটাই দেওয়া 7 8 7 8 না? তাহলে 6 যে হয়নি, 6 কে পড়াবো? আচ্ছা তাহলে 6 7 করিয়ে দিই, বাকি থেকে ওইটা আমি করে দেবো। আচ্ছা, প্রাচীন বাংলাদেশের গৌরব সমাজ, প্রাচীন বাংলাদেশের গৌরব সমাজ, অর্থনীতি, ধর্ম, পার্ট 6 আর পৃষ্ঠা 6। আমার 30টা হয়ে গেছে। বুঝলি না? 30টা হয়ে গেছে নবভিত্তিক করা। আচ্ছা এটা খুবই ভালো, যত বেশি করতে পারো ততই ভালো। স্যার আমি এসডব্লিউ পুরোটা করেছি। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে একটু আমিও করেছি স্যার পুরোটা। দেখাবো ক্যামেরা। স্যার আমিও করেছি। এসডব্লিউ কি দেখাবো? স্যার আমরা কি দেখাবো? আমরা কি এসডব্লিউ দেখাবো এখন? না এখন না, এখন আর দেখবো না, কেমন? আগামীকাল দেখবো, এটা আগামীকাল একসাথে দেখবো। কৃষি, প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এই সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল। উদ্বৃত্ত মানে কি? মানে বাড়তি, প্রয়োজন মিটিয়ে আরো বেশি থাকতো, উদ্বৃত্ত। বুঝতে পেরেছো? ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখ উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি করা হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। এগুলো তো চেনো তোমরা, তুলা কি, সরিষা কি, পান, এগুলো তো সবাই চেনো, নাকি চেনো না? নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। ডুমুর ফল আছে, ডুমুর, তোমরা দেখেছো কিনা আমি জানি না, অনেকে দেখেছে। কুটির শিল্প, সেটা আবার কি জিনিস? প্রাচীন যুগ থেকে বাংলাদেশে তাঁতিরা কি বনে? কাপড় বনে, তাঁত বনে। বাংলাদেশের তাঁতিরা মিহির সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল, মানে দক্ষ ছিল। আমরা জানি বাংলাদেশে মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। এই মসলিন তখনও রপ্তানি হতো। মসলিন কাপড়, মনে করো একটা ফায়ার বক্স, বক্সের কয়েক গজ মসলিন কাপড় রাখা যেত। বুঝছো? মসলিন কাপড় এত 6 পৃষ্ঠা পড়াচ্ছি। এর মানে মৃৎপাত্র মানে কি? তৈরি পাত্র, ধাতুর তৈরি পাত্র, যেমন অ্যালুমিনিয়ামের পাত্র। স্যার আমি কি ওঠাতে
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের গ্রামে ডুফল আছে? আচ্ছা, সাকিরা আল জারিয়া নুবা, ডুমুর ফল। আগে ডুমুর ফল কিন্তু অনেক জায়গায় বিক্রি হয়। এটা জানতাম না আগে, ডুমুর ফল খাওয়া, এটা খাওয়া নাকি শূন্য। ধাতব পাত্র, ধাতব ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা মানে রূপার মুদ্রা, এটা ছাপাঙ্কিত। উপমূল পান ও কাচের পুঁতিও তৈরি হতো সেই সময়ে, প্রাচীনকাল থেকে। ব্যবসা বাণিজ্য, যে উদ্বৃত্ত হওয়ায়, উদ্বৃত্ত মানে এটা কি, প্রয়োজন আর বেশি উদ্বৃত্ত হওয়া এবং শিল্প উৎপাদন বাড়ায়, ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। নদীর তীরে তীরে গড়ে উঠেছিল হাট বাজার গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদী পথে হচ্ছে পটেশ্বর, কোথাটা নরসিংদী, গতকাল বলেছিলাম, ও পুণ্ড্রনগর, মহস্থানগড়, বগুড়া, ওয়ারিবড় সমৃদ্ধ বন্দর। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব ভূমধ্য অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। ভূমধ্য সাগর অঞ্চল, এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকার একটা সাগর, আফ্রিকা মহাদেশের মাঝে এই সাগরটা প্রবাহিত হয়েছে, ভূমধ্য সাগর। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে ভূমধ্য সাগর। অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত। তোমার এইটা ইম্পর্টেন্ট, এই লাইনটা প্রশ্ন হয়, কত শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে আরবে পণ্য যেত? অষ্টম শতকে। একজন বলেছে মৃত সাগর, না, মৃত সাগর 150, এটা জর্ডানে, ওই জিনিস আলাদা, ভূমধ্য সাগর আলাদা। এই ছেলে, দুটো এক জিনিস না। তুমি 150 কথা বলেছো, একজন টেক্সট করেছে, এটা জর্ডানে। ওই সাগরে লবণাক্ত, মানে লবণের পরিমাণটা বেশি, ওই জন্য ওখানে হাত পা বেঁধে দিয়ে কাউকে ফেলে দিলেও সে ডুবে যায় না, শুয়ে থাকা যায়, বুঝছো? ওটা ডেড সি, ওটা জর্ডানে জিনিস, আরো একটা জিনিস সাগর, এর মতো সাগর, এটা হচ্ছে ইউরোপ আর আফ্রিকা মহাদেশের মাঝ দিয়ে। এনিওয়ে, 7 নম্বর পৃষ্ঠায় চলে আসো। ধর্ম সম্প্রদায় অতীত হয় যুগে, মানে পাথর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্য অঞ্চল, পাহাড়, পর্বত, নদ, নদ্র, সূর্য প্রভৃতি পূজা করতো। এখনো অনেক মানুষ কিন্তু যাবে। সেই যুগে ভারত মহাদেশের মতো ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণ্যতে হিন্দু ধর্মের একটা মতো একটা শাখা আর কি, এবং আজীবক সম্প্রদায় প্রাধান্য, এদের প্রভাব ছিল বেশি। প্রাচীন বাংলাদেশে ধর্ম প্রচলিত ছিল, ধর্মের না জৈন আর একটা ধর্ম। তবে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ, কিন্তু প্রজাদের অধিকাংশ ছিল ব্রাহ্মণ্য ধর্ম মতের। পাল সম্রাটগণ কোন ধর্মের ছিলেন? বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মের ছিলেন পাল সম্রাটগণ, কিন্তু তার যে প্রজারা, এনারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্ম মতের। সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন। ধর্মীয় সম্প্রীতি মানে ধর্মে ধর্মে একটা ভালোবাসার একটা সম্পর্ক, হানাহানি কাটাকাটি না। ধর্মপাল ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন। রাজকীয় উচ্চ পদ সমূহে অধিষ্ঠিত দেখা যায় ব্রাহ্মণ্যদের। অনেক সময় দেখা যায় যে ধর্মের লোকজন শাসন ব্যবস্থায় থাকে, তারা অন্য ধর্মের লোকদেরকে উচ্চ পদগুলো দেয় না, কিন্তু ধর্মপাল তা করেননি। যারা ব্রাহ্মণ্যবাদী ছিল তাদেরকেও যে রাজকীয় উচ্চ পদগুলো উনি দিয়েছিলেন। যেমন মিয়ানমার বুঝতে পারেনি, বরং কোন তো পদ দেয়নি, যারা রাজনীতি করে তাদেরকে দেশ থেকে বের করে দিয়ে খুন খারাপি, ঘর বাড়ি অপরাধ করে। হ্যাঁ, ওরাও বৌদ্ধ, মিয়ানমারের ওরাও বৌদ্ধ, ওরা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক। ওরা ধর্মপালের মতো উদার ধর্মীয় সম্প্রীতি ওদের মাঝে নেই। মিয়ানমারের বৌদ্ধরা সাম্প্রদায়িক এবং খুনি, ওরা হচ্ছে হানাহানি কাটাকাটি, মানে বিবাদ, এর মাধ্যমে ওরা ওদের ধর্মটাকে কায়েম করতে চায়। কিন্তু এটা হচ্ছে জঘন্যতম কাজ, যেটা ধর্মপালের ব্যাপারে আসছে তোমার ইতিহাসে। ধর্মপাল এই নীতিটা গ্রহণ করেছিলেন, ধর্মীয় সমাজ গ্রহণ করেছিলেন। ধর্ম ব্রাহ্মণ এবং তার পরিবার পুরুষ ধরে পাল শাসনের ছিল। উদাহরণে তৎকালিক ব্রাহ্মণ্য মন্দির মানে ভূমিদানের জানা যায়। একটা শব্দ এখানে তোমাদের অজানা হতে পারে, তাম্র শাসন জিনিস। আবার তাম্র শাসন, সেটা আবার কি? এই শব্দটা তোমাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে। তাম্র শাসন হচ্ছে এমন একটা জিনিস, এখানে প্রাচীন যুগের যে রাজাদের তাদের যে আইন কানুন গুলো ছিল,
মানে কত ধরনের নিয়মকরণ আছে আইন ওইখানে লেখা হতো পাথরে খোদাই করে, ওইটাই হচ্ছে তাম্র শাসন। বুঝতে পেরেছো? ওই তাম্র শাসনের নির্দেশনা দেওয়া যায় একটা আইন। যেমন এখন আমাদের দেশে লিখিত সংবিধান আছে, আগে তো আর এরকম ছিল না। আগে যে রাজাদের যে আইন এগুলো পাথরে খোদাই করে রাখা হতো, ওটা হচ্ছে তাম্র শাসন। তো মানে ভূমি যে রাজা যে বুঝিয়েছিলেন সে মানে কি রাজা মানে যার কোনো স্থান নাই, আজ কমলাপুর তো কাল শাহজাহানপুর। রুলস লেখা থাকে খোদাই পাথর। খোদাই পাথর দেখছো নাকি? খোদাই পাথর আলাদা জিনিস, খোদাই পাথর আলাদা জিনিস, এটা তাম্র শাসনের কথা বলছি। ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়। আজও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির সহাবস্থান দেখা যায়। আমাদের বাংলাদেশে আছে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু হিন্দুরা, বৌদ্ধ, তারপরে খ্রিস্টান সংখ্যা উপজাতি সব সম্প্রীতির মাঝে আর কোনো ধরনের বাংলাদেশে না। কেমন আমরা সংস্কৃতি বা কলা সংস্কৃতি প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদন ও ধর্ম হিসেবে গান, নাটক, মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল। মল্লযুদ্ধ তরবারি নিয়ে একটা যুদ্ধের এটা ছিল। পাহাড়পুর বৌদ্ধ বিহারে নাটক মস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়। তোমরা টিভিতে তোমরা এগুলো দেখো। মন্দিরের সেবাদাসীদের সকলকেই নৃত্য, গীত, বাদ্য, পটীয়সী হতে হতো। নৃত্য পটীয়সী মানে দক্ষ, হ্যাঁ, নৃত্য, গীত, বাদ্যে মন্দিরে কিছু ছিল যারা ঠাকুরদের সেবা করত, তাদেরকে কি হতে হতো? পটীয়সী। কি পটীয়সী। পটীয়সী মানে কি? দক্ষ। কেমন? পটীয়সী মানে দক্ষ, তারা এসব কাজে খুব দক্ষ ছিল, স্কিল। নাচতে পারতো, গাইতে পারতো, বাদ্য বাজাতে পারতো। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃৎ ভান্ডার প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। এগুলো হচ্ছে সবই বাদ্যযন্ত্রের নাম, যা যা বললাম। তা এগুলো ছবি দেয়া আছে পোড়ামাটির ফলকে, এগুলো দেখা যায়। আচ্ছা, স্থাপত্য। উয়ারি, বটেশ্বর ও পুণ্ড্রনগরে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার হয়েছে। বাংলাদেশ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসন আমলে। উৎকর্ষ অর্জন করে মানে উন্নতি লাভ করে কখন? পাল শাসন আমলে। কথিত আছে সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করে। তো এটা একটা স্থাপত্য শিল্পের অন্যতম উদাহরণ। উনি অনেক ধরনের প্রচার করছেন বৌদ্ধ ধর্মের। অষ্টম নবম শতকে নির্মিত তার অমর স্থাপত্য কীর্তি নওগাঁ জেলার সোমপুর মহাবিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার। একটা প্রশ্ন আসে এখান থেকে যে পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় বা সোমপুর মহাবিহার কোথায়? এটা নওগাঁ জেলায়। নওগাঁ জেলায়
পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার সোমপুর মহাবিহার ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে পরবর্তীকালে ইন্দোনেশিয়া ও মিয়ানমারের সোমপুর মহাবিহারের পরিকল্পনা অনুসরণ করে বৌদ্ধ স্থাপত্য নির্মাণ করা হয়েছে। ময়নামতির শালবন বিহার কোথায়? ময়নামতিতে, কুমিল্লা। শালবন বিহার, ময়নামতি, কুমিল্লা। সম্প্রতি আবিষ্কৃত বিক্রমপুরের স্থাপত্য সমূহ বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। ভাস্কর্য, মূর্তি, চিত্রশিল্প। ওয়ারী, বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি স্থানে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তি শিল্প উৎকর্ষের সাধন বহন করে। গুপ্ত ভাস্কর্যের ধারাবাহিকতায় পাল যুগে ভাস্কর্য শিল্প এক নতুন রূপ লাভ করে, যাকে আখ্যা দেওয়া হয় পাল স্কুল অফ স্কাল্পচারাল আর্ট নামে। ওই যে ভাস্কর্য শিল্প যে নতুন রূপ লাভ করেছে তার একটা নাম দিয়েছে, সেটা কি? পাল স্কুল অফ স্কাল্পচারাল আর্ট নামে। স্কাল্পচার হচ্ছে ভাস্কর্য, আর স্কাল্পচারাল আর্ট ভাস্কর্য শিল্প। বাংলাদেশের ভাস্কর্য শিল্প স্থান করে নিয়েছিল সর্বভারতীয় শিল্পকলার আসরে। পাল যুগের দুই বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী, একজনের নাম হচ্ছেন ধীমান পাল ও বিট পাল, সুখ্যাতি অর্জন করেন। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। এখানে তিনটা প্রশ্ন হয় যে ধীমান পালকে, উত্তর হবে পাল যুগের বিখ্যাত ভাস্কর বিট পালকে, পাল যুগের বিখ্যাত চিত্রশিল্পী ভাস্কর। তারপর সেন যুগের শ্রেষ্ঠ শিল্পীকে শূলপাণি, সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী শূলপাণি। চিত্রশিল্প, বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীর চিত্র রূপচিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। এখন পর্যন্ত দশম থেকে দ্বাদশ শতকের 24টি চিত্রিত বৌদ্ধ পাণ্ডুলিপি পাওয়া গেছে। হ্যাঁ, এই পাণ্ডুলিপি গুলোর ভিতরে কি আছে? লেখা আছে, অনেক দেবদেবী চিত্র আছে। প্রজ্ঞা পারমিতা, অষ্ট সহস্রিকা পাণ্ডুলিপি গুলোর নাম প্রজ্ঞা পারমিতা, অষ্ট সহস্রিকা প্রভৃতি পাণ্ডুলিপির চিত্রগুলো গুণগত মানে চিত্রশিল্পের উৎকর্ষের কথায় প্রমাণ করে। পরবর্তীকালে কি হয়? চতুর্দশ শতকে, কত শতকে? পরবর্তীকালে চতুর্দশ শতকে নেপাল ও তিব্বতের চিত্রকলায় পাল যুগের চিত্রশিল্পের প্রভাব লক্ষ্য করা যায়। সম্প্রতি 2500 বছরের প্রাচীন ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত মৃৎপাত্র, মাটির পাত্র, স্বল্প মূল্যবান পাথরের পুঁতি ও কাচের পুঁতিতে চিত্রশিল্পের ব্যবহার দেখা গেছে। সেই এই যে পাল যুগের যে নিদর্শন গুলো সেগুলো পাওয়া গেছে, পুঁতি পাওয়া গেছে, তারপরে মৃৎপাত্র পাওয়া গেছে, কাচের পুঁতি পাওয়া গেছে। সেখানেও পাল রাজার স্ত্রীর নাম ময়নামতি না, এই জন্য ওই যে ময়নামতি শালবন বিহার রাখা হয়েছে। স্যার আজকে আমাদের SW কি? আমাদের SW হচ্ছে রেগুলার যেমনটা দেয়া হয় 10টি পাণ্ডুলিপি প্রশ্ন। একদম বলছে পাণ্ডুলিপি কি? এটা ম্যানুস্ক্রিপ্ট। মনে করো তুমি এই যে এটা একটা পাণ্ডুলিপি, এটা প্রিন্ট আকারে আসে। প্রিন্ট আকারে আসার আগে এটা কি করা হয়েছে? হাতে লেখা হয়েছে, তাই না? এটা একটা পাণ্ডুলিপি। আগে একজন লেখক লিখে জমা দেয়, এটা পাণ্ডুলিপি, তারপর এটা বই আকারে আসে, পুস্তক আকারে আসে। বলো। স্যার আমরা মুখস্থ করতে হবে? স্যার আমাদের SW কি? আপনি যে কয়টা অধ্যায় পড়েছেন এগুলো কি মুখস্থ করতে হবে? অবশ্যই। স্যার আমাদের SW কি? স্যার 10টি জ্ঞানমূলক প্রশ্ন থেকে। স্যার আমাদের SW কি? এখান থেকে 10টি প্রশ্ন জ্ঞানমূলক। স্যার জ্ঞানমূলক মানে এক লাইনে লিখবো নাকি 3-4 লাইনে লিখবো? 3-4 লাইনে লিখতে বলছি, বলো। আমি এ পর্যন্ত যা লিখে দিয়েছি যে উত্তরগুলো, কোনো 3-4 লাইন দিয়েছি লিখে জ্ঞানমূলক সংক্ষিপ্ত, যতটুকু চাপে ততটুকুই দিই। স্যার আমি তো পড়ে এসেছি। হ্যাঁ, ভৌগোলিক একক কাকে বলে, যৌগিক একক কাকে বলে, যারা মিউট খুলে মিউট অফ করতে ভুলে যায় তারা মনে হয় পড়াও ভালোভাবে মুখস্থ রাখতে পারবে না। হ্যাঁ, এই তো তুমি বুঝতে পারছো, ঠিক আছে।
একসাথে তো নিলাম, কালকেও তো নিলাম। সমস্যা তো হবে না। সমস্যা কি আছে? ইংলিশটা বন্ধ করে দিতে হবে। আর ইংলিশ ভার্সনের শীটটা কি কমপ্লিট করছো? ফাইনালি করতে চাই যে বিষয়টা আছে কি? অ্যাডভান্স করো। এখানে এই ভার্সনের নাম্বারের কথা এক করে করতে হবে। হ্যাঁ, ফাইনালি হতে পারে। তারপরে তাহলে এই শীটটা আমাদের এখানে দিয়ে সেটা চেকিং দিয়ে দাও। রংপুরের কাছে দেওয়া হয়েছে স্পেশাল। এটা কালকে আবার দিয়েছিলাম, আজকে আবার দিব। দেখে দিয়েছিলি, জানাল পেছে তো আছে। জানাল পেছে। তারপরে সঙ্গে বলে দিই। ইজান, তোর মেসেঞ্জার আছে? আমাকে আর যাইতে না যাইতেই তো আমরা কথা শুরু করে দিছো আবার। এই কাপি, তা আমাকে বলতেছিস ভাই? সবাইকে বলছে, তোমাকে না শুধু। না, সিজনকে এই কথা বলছো কেন তোমরা? কথা বলতেছো কেন? সবাই গণিত খাতা রেডি করো। আসসালামু আলাইকুম। আমি কিন্তু একজনকে সালাম দিতে বলছি, একজন। স্যার আমি সিডব্লিউ কপিটা বের করেছি, এখন আপনি অঙ্ক পড়ানো শুরু করেন। সবাই গণিত খাতা রেডি করো। স্যার করেছি।